নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অবাঞ্ছিত অতিথি। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অবাঞ্ছিত অতিথি। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। রাত গভীর। চারপাশের পৃথিবী যেন নিঃশব্দে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের ভেতর অল্প আলোয় মৃদু ঝিকিমিকি করছে মোমবাতির শিখা, যা তাদের মধ্যে এক অন্তরঙ্গ আবেশময় আবহ তৈরি করেছে। স্মৃতি ধীরে ধীরে অনিন্দর দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল গভীর এক আকর্ষণ, যা অনন্তর হৃদয়কে আরেকবার স্পন্দিত করল। তার মনেও উত্তেজনার এক মৃদু শিহরণ বয়ে গেল। অনিন্দ তার হাতটা স্মৃতির কোমরের চারপাশে আলতো করে রাখল। একে অপরের চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারা। এই মুহূর্তে শব্দের প্রয়োজন ছিল না, তাদের অনুভূতিগুলোই কথা বলছিল। স্মৃতি ধীরে ধীরে অনিন্দর বুকে মাথা রাখল। তার হৃদস্পন্দনের শব্দ যেন স্মৃতি শুনতে পাচ্ছিল। সেই স্পন্দন তার নিজের হৃদয়েও সাড়া তুলল। অনিন্দ তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, আর সেই স্পর্শে স্মৃতি যেন আরো কাছাকাছি চলে এলো। মৃদু হাওয়া জানালা দিয়ে ঢুকে স্মৃতির চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। অনিন্দ তার চুলগুলো আলতো করে সরিয়ে দিল। সেই মৃদু স্পর্শে স্মৃতি যেন আরো মগ্ন হলো, আরো গভীর হলো তাদের অন্তরঙ্গতা। ধীরে ধীরে তারা একে অপরের দিকে ঝুঁকল। তাদের ঠোঁটের মধ্যে সেই স্পর্শ যেন এক অলৌকিক অনুভূতি সৃষ্টি করল। সেই চুম্বন ছিল দীর্ঘ, গভীর আর মধুর। অনিন্দ ধীরে ধীরে স্মৃতিকে তার বাহুডোরে জড়িয়ে ধরে বিছানার দিকে এগিয়ে নিয়ে গেল। বিছানার মোলায়েমতা যেন তাদের শিথিল করে তুলল। তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইল, যেন পৃথিবীর কোনো কিছুই তাদের এই মুহূর্তটিকে নষ্ট করতে পারবে না। তাদের মধ্যে শুরু হলো এক নিবিড় আলাপ, কিন্তু সেই আলাপের কোনো শব্দ ছিল না, ছিল শুধু শরীরের ভাষা। স্মৃতির শরীরের প্রতিটি স্পর্শ অনিন্দর মধ্যে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল। তার প্রতিটি নিঃশ্বাসের গতি, তার প্রতিটি অনুরণন তাদের মধ্যে এক সুরময় সঙ্গীত সৃষ্টি করছিল। রাত আরো গভীর হলো, তাদের সম্পর্কের গভীরতা আরো বাড়ল। সেই সম্পর্কের প্রতিটি মুহূর্ত যেন এক অমূল্য সম্পদ হয়ে গেল, যা কখনোই হারিয়ে যাবে না। তাদের এই মিলন ছিল এক অমলিন স্মৃতি, যা সারা জীবন ধরে তাদের মনে গেঁথে থাকবে। সৃষ্টির সেরা অনুভূতিতে তারা দুইজনেই ডুবে গেল। সেই অনুভূতি ছিল এক মধুর আবেশ, যা তাদের মিলনের রাতকে পরিপূর্ণ করল। এক সময় সেই আবেশ ম্লান হয়ে আসতে লাগলো, কিন্তু অন্তরের সেই স্পর্শ মুছে গেল না। রাতের সেই নির্জনতা, সেই মৃদু আলো আর সেই সঙ্গমের মধুরতা সম্পর্ককে আরো বেশি দৃঢ় করে। মিলনের রাত এক একটা, যা শুধু তাদের নয়, বরং তাদের আত্মারও মিলন ঘটায়। অনিন্দ আর স্মৃতি বিয়ের 5 বছর পরেও তাদের সম্পর্কটা যেন এক অন্যরকম মিশ্রণ, ভালোবাসা, রাগ আর মিষ্টি খুনসুটির। এক উষ্ণ শনিবার সকালে তাদের তর্ক শুরু হয়েছে। এ তো নিত্যদিনের কর্ম দুটো মানুষের।
আর সেটা এমন একটা ছোটখাটো বিষয় নিয়ে, যা নিয়ে সাধারণত কেউ মাথা ঘামায় না। প্রাতরাশ। তুমি কেন সব সময় টোস্টটা পুড়িয়ে ফেলো? অনিন্দ কিছুটা হতাশা আর কিছুটা রাগের সহিত জিজ্ঞেস করে, আবার মজা মিশিয়ে পোড়া টোস্টের দিকে তাকিয়ে প্রশ্ন করে, হয়তো কারণ বাড়ির সব কাজ আমি একাই করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তাই। হ্যাঁ, সব সময় আমায় একা কাজ করতে হয়। স্মৃতি বেশ ঝাঁজের সঙ্গে উত্তর দেয় আর চোখ ঘুরিয়ে একটা নিঃশ্বাস ফেলে। সে নিজের অজান্তেই বুঝতে পারছিল এটা ছিল তার স্নায়ুর ওপরে চাপা ক্ষোভের প্রকাশ। টোস্ট পুড়িয়ে ফেলা কোনো বড় অপরাধ না, কিন্তু স্মৃতি যেন অন্য কোনো গভীর কষ্ট অনুভব করছিল, যা এতদিন ধরে জমা হচ্ছিল তার বুকে। অনিন্দ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে হাসলো। আচ্ছা আচ্ছা, আজকে তুমি রানী? আমি তো শুধু একটা টোস্ট চেয়েছিলাম। রানী? আমি? রানীকে কি সব কাজ করতে হয়? স্মৃতি হাত জোর করে টেবিলের ওপর বসে পড়ল। আরে, তোমার মাথায় কি হয়েছে আজ বলো তো? অনিন্দ হাসতে হাসতে জিজ্ঞেস করে, চলো না বাইরে কোথাও যাই। আজকের দিনটা তোমার আমার, কোনো কাজ নেই, শুধু আমাদের দুজনের। তোমার বাইরে যাওয়ায় মজা, কিন্তু বাইরে গিয়ে কি লাভটা বলো তো? তাই তো, ঘরে ফিরে তো সব কাজ আবার আমাকেই করতে হবে, স্মৃতি বলল, কিন্তু চোখে তার মৃদু হাসির ঝিলিক। তাদের সম্পর্কের একটা সাধারণ সকাল। অনিন্দ আর স্মৃতি দুইজনেই জানতো তাদের এই ঝগড়াগুলো কখনোই বড় হয়ে ওঠে না, বরং যখন তারা নিজেদের মধ্যে কথা বলার কোনো বিষয় পায় না, তখনই ছোট্টখাট্ট বিষয় নিয়ে একটা বড় আকার ধারণ করে ঝগড়াঝাটি করে আবার হেসে ফেলে। সকালের তর্কের পর দুইজনের মধ্যেই একটা নিস্তব্ধতা কাজ করছিল। অনিন্দ অফিসের কাজে ডুবে গেল, আর স্মৃতি নিজের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু মাথায় সেই সকালবেলার কথা, যেটা হয়তো কিছুটা তিক্তভাবেই শুরু হয়েছিল, তবে তাদের দুইজনেরই মনে হচ্ছিল তারা যেন কিছু একটা মিস করছে। সেই পরিচিত সঙ্গ, যে সঙ্গ ছাড়া তাদের দিনটা অসম্পূর্ণ থেকে যায়। দুপুর গড়িয়ে বিকেল। স্মৃতি একা একাই থাকে এই ফ্ল্যাটে। টিভি দেখছিল সে, কিন্তু মনটা কোথায় যেন অন্যদিকে চলে যায়। সে ভাবে তারা কেন আজ এত ঝগড়া করলো, আর কেনই বা এসব নিয়ে সে ভাবছে। অবশেষে সে ফোনটা হাতে তুলে নিল। অনিন্দকে একটা মেসেজ করলো, কি করছো? মিনিট খানেক পরে অনিন্দর উত্তর, কাজ করছি, তুমি? স্মৃতি একটু হাসলো, কিছু না, ভাবছিলাম তোমার কথা অনুযায়ী তোমার সঙ্গে দুপুরে একটু বেরোলেই ভালো হতো, একটু কথা বলবো। ফোন করো তাহলে, অনিন্দ লিখল। স্মৃতি ফোন করলো। তাদের মধ্যে শুরু হলো কথা। সকালবেলা শুধু শুধু ঝগড়া করেছি, সরি। আরে ঠিক আছে, টোস্ট পুড়িয়ে ফেলা তোমার নিত্যদিনের কর্ম, নেহাত কোনো কথা পাচ্ছিলাম না। তারপরে তুমি রান্নাঘরে কাজ করছিলে, কোমরে আঁচলটা গুজে, ইচ্ছে করছিল পেছন থেকে একটু জড়িয়ে ধরি, কিন্তু ধরলেই তো খ্যাক করে উঠবে, তাই ধরলাম না। তোমার মুখটাও আগুনের তাপে কেমন যেন লাল হয়ে গিয়েছিল। সত্যি তোমার কাজ করতে খুব কষ্ট হয় বলো? আরে না না, থাকি তো দুটো মানুষে, এখানে আবার কষ্টের কি আছে। শোনো না, বলছি চলো না তাহলে কদিনের জন্য বেরিয়ে আসি। কাজের খুব চাপ শোনা। তাহলে কেন বললে? হ্যাঁ, শুধু শুধু আমার বুঝি কষ্ট হয় না? এই দেখো, আবার রাগ করে। কথার মধ্যে অদ্ভুত উষ্ণতা, আবার একটু তর্ক, আবার একটু অভিমান। তবে এই ছোটখাটো ঝগড়াগুলোই কাছাকাছি আসার প্রকৃত কারণ। দিনের বাকি অংশটা স্বাভাবিকভাবেই কাটে। দুইজনে আলাদা আলাদা ব্যস্ত সারা দিনের কাজে। তবে সকালবেলা সেই ছোট্ট তর্ক। সন্ধেবেলা অনিন্দ যখন বাসায় ফিরল, স্মৃতি তখন রান্নাঘরে মোবাইল দেখে একটা নতুন রেসিপি ট্রাই করছে, সেটা অনিন্দর জন্যই। তুমি কি আজকে আবার পুড়িয়ে ফেলেছো কিছু নাকি? ঘামে ভেজা শরীর নিয়ে দরজার কাছে দাঁড়িয়েই কথাটা বলল অনিন্দ। স্মৃতি
তাকে একটা ক্ষণস্থায়ী রাগী চাহনি দিল। এই তো রাঁধছি আর তুমি খালি কথা বলো, দেখা যাক আজ তোমার মন্তব্যের মূল্য কত হয়। অনিন্দ হেসে এগিয়ে এলো। আচ্ছা আচ্ছা, তোমার রান্নার গুণ তো আমি জানি, তবে আজকে তোমার রান্নার সাথে একটু বিশেষ কিছু চাই। তুমি আর আমি ডাইনিং টেবিলের সামনে বসে গল্প করব। সেই গল্পে থাকবে না কোনো ঝগড়া, শুধু থাকবে মিষ্টি খুনসুটি। কি বলো? স্মৃতি হাসি মুখে বলল, বেশ, দেখি না তোমার এই প্রস্তাব কতটা মিষ্টি হয়। এবার যাও তো, ঘামের গন্ধ বেরোচ্ছে। যাও, এই ড্রেসটা ছেড়ে ফেলো, আমি ধোয়া জামা কাপড় খাটের ওপর রেখে এসেছি। হাত মুখ ধুয়ে অনিন্দ আসে, রান্নাঘরে বসে। দেখো না, আজকে আমরা কোনো ঝগড়া করব না। হ্যাঁ, আজকে রাতটা আমাদের, আমরা দুইজন আমাদের প্রেমের গল্প করব। স্মৃতি গরম চা হাতে ধরিয়ে লাজুকভাবে বলে, তাহলে তো আমাদের আবার নতুন করে প্রেমে পড়তে হবে, তাই না? প্রেম কখনো পুরনো হয় না প্রিয়তমা, অনিন্দ বলল, তার কণ্ঠে প্রেমের সুর। সেই দিনের রাতটা দুইজনের মধ্যে একটা অন্যরকম গভীরতা আনে। ঝগড়া, ভালোবাসায় ভরা মুহূর্তগুলো সম্পর্ককে আরো শক্ত করে তোলে। দুইজনেই জানতো তারা একে অপরকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না। রাত গভীর হতে থাকে। খাওয়া দাওয়ার পরে আবার সেই এক বিছানা। সারাদিনের পরিশ্রমের পর দুটো ক্লান্ত শরীর বিছানায় এসে বোধহয় একে অপরকে আষ্টে পৃষ্ঠে না ধরলে সারাদিনের পরিশ্রমটা কিছুতেই যেন ফলশ্রুত হয় না। কয়েক বছর আগে সম্পর্কটা কিভাবে যেন শুরু হয়েছিল। প্রথমবার একসঙ্গে বেড়াতে যাওয়া, একে অপরকে নিয়ে স্বপ্ন দেখা। মনে আছে তোমার আমাদের প্রথম ঝগড়াটা কি নিয়ে হয়েছিল? স্মৃতি প্রশ্ন করল, তার চোখে একটা হাসির ঝিলিক। মনে নেই? অবশ্যই মনে আছে। অনিন্দ হাসে। তুমি আমায় বলেছিলে আমি তোমার চেয়ে ভালো রান্না করি, আর সেটা নিয়েই আমাদের প্রথম তর্ক হয়। স্মৃতি হেসে বলে, হ্যাঁ সত্যি। আর তুমি তো এখনো রান্নার সময় আমার চেয়ে বেশি তর্ক করো। তর্ক করলেও আমি কিন্তু তোমার রান্নার গুণটাও মেনে নিই, অনিন্দ মিষ্টি করে বলে। আর তুমি তো আবার সব মেজাজ সহ্যও করো আমার, স্মৃতি বলে একটু নরম সুরে। সহ্য করা নয় সোনা, এটা ভালোবাসা। তোমার রাগ, তোমার হাসি সবকিছুই আমার প্রিয়, অনিন্দ বলে। তুমি জানো আজকের এই খুনসুটিগুলোই কিন্তু আমাকে আবার বারবার তোমার প্রেমে নতুন করে পড়তে বাধ্য করে, স্মৃতি বলে, তার কণ্ঠে ভালোবাসার গভীরতা। অনিন্দ আর স্মৃতি দুইজনেই বুঝতে পারল তাদের এই সম্পর্ক, খুনসুটি, তর্ক সবই আসলে একে অপরের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। তারা দুইজনেই জানতো ছোটখাটো খুনসুটিগুলো তাদের সম্পর্ককে গভীর করবে। রাতের অন্ধকারে আবার ভালোবাসার গল্পটা নতুন করে শুরু হলো। এই ভালোবাসা যেন কখনোই পুরনো হয় না। দুটো শরীর বারবার মিলিত হয়েও যেন প্রত্যেক ক্ষণে ক্ষণে নিজেদেরকে নতুনভাবে বিছানায় আবিষ্কার করে। সারা জীবন ধরে এই সম্পর্ক যেন অটুট থাকে। মিলনের শেষ মুহূর্তে বারবার দুটো প্রাণী এক কথা বলে। পরদিন সকালে দুইজনেই ঘুম থেকে ওঠে। দুইজনের মুখেই প্রশ্রান্তির হাসি। আজকে সকালটা একটু অন্যরকম বলো, জিজ্ঞেস করে স্মৃতি। হ্যাঁ, নতুনভাবেই দিনটা শুরু হয়। আজকে দিনটাও হবে নতুন অনুভূতিতে। গত রাতের খুনসুটির স্মৃতি। স্মৃতি ধীরে ধীরে উঠে বসে। অনিন্দও বসে। আজকের টোস্টটা ঠিকঠাক হবে তো? অনিন্দ জিজ্ঞেস করে। আজ আমি তোমাকে সব থেকে সেরা টোস্ট বানিয়ে দেব, স্মৃতি হেসে বলে। অনিন্দ আর স্মৃতির সম্পর্কের মধুর সময়গুলো ধীরে ধীরে গভীর হচ্ছে। বিবাহিত জীবনে তাদের মধ্যে এইটাই যেন সম্পর্কের রসদ। তবে তারা জানতো না তাদের শান্তিপূর্ণ জীবনে এক তৃতীয় ব্যক্তির আগমন হতে চলেছে, যে তাদের সম্পর্কের সমীকরণকে বদলে দিতে পারে। কি গো, আজকে তো সন্ধেবেলা আকাশে বড্ড মেঘ করেছে। তুমি কি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারো না? না, শোনো, ফোনে টাওয়ার নেই, শুনতে পাচ্ছি না।
তার উপরে শালা আজকেই অফিস মিটিং রয়েছে, হেড ব্রাঞ্চ থেকে বস এসেছে, আমার ফিরতে রাত হবে। তুমি দরজা জানলা ভালো করে বন্ধ করে দিও, আর লোডশেডিং এলে চিন্তা নেই, জেনারেটরের ব্যবস্থা তো আছে, ভয় পেও না বলে ফোনটা রেখে দিয়েছিল অনিন্দ। সন্ধ্যে 7টা, অনেক আগেই অনিন্দর ঘরে ঢুকে যাওয়ার কথা। সেই দিন ছিল এক ঝোড়ো সন্ধে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে বজ্রপাতের শব্দ। স্মৃতি রান্নাঘরে ব্যস্ত, অনিন্দ তার অফিসের কাজে। হঠাৎ করেই দরজায় বেল বাজে। স্মৃতি কিছুটা অবাক হয়ে দরজার দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, এই তো মিনিট 5 আগেই ফোন করে বললো অফিসে, আর অফিসেই তো মনে হলো সবার চেঁচামেচি শোনা যাচ্ছিল, নাকি বাড়ির সামনে এসে আমায় ফোন করেছে। ও আজকাল আমাকে সারপ্রাইজও দেয়, কত ভালোবাসে, আর আমি শুধু শুধু মানুষটাকে এত সন্দেহ করি। দরজা খুলতেই সে দেখে এক অচেনা মানুষ, যাকে সে আগে কখনো দেখেনি। তার গায়ে ভিজে থাকা পাঞ্জাবি, চোখে এক অদ্ভুত গভীরতা, মুখে অল্প হাসি। কি ব্যাপার, আপনি কে? স্মৃতি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করে। আমাকে চিনতে পারছিস না? আমি রুদ্র। তোর তোর আমার কথা মনে নেই? আগন্তুকটি বলে। আমি তোর হাজবেন্ডের কলেজের বন্ধু। তার কণ্ঠে এক অজানা আত্মবিশ্বাস। স্মৃতি কিছুটা বিভ্রান্ত হয়। অনিন্দ তাকে কখনো এমন নামের কথা বলেনি। সে তখনও কি করবে বুঝতে পারছিল না। অনিন্দ, আমি এই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, তোর বউ আমাকে চিনতে পারছে না। আমি একবার আসছি। হ্যাঁ। ছেলেটিকে ফোন করতে দেখে আরো বেশি অবাক হয়ে যায় স্মৃতি। দরজাটা মুখের ওপর বন্ধ করে দিয়ে পাল্টা ফোন করে অনিন্দকে। এই অনিন্দ, হ্যালো। হ্যাঁ, ব্যস্ত আছি তো, বলো। একজন এসেছে, রুদ্র নামে, তোমার বন্ধু বলে দাবি করছে। ও খুলে দাও, ও আমার বন্ধুই। বেশ কিছুক্ষণ পর, তাও প্রায় ঘন্টা দেড়েক মতো, একটা অদ্ভুত অস্বস্তির মধ্যে স্মৃতি বসে রয়েছে। লোডশেডিং হয়ে গিয়েছে, ঘরে মোমবাতির আলো, রান্না বান্না শিখে উঠেছে। একটা আগন্তুক এসে বসে রয়েছে এই অল্প বয়সী মেয়েটির সামনে। অনিন্দও ঘরে নেই। অনিন্দর বন্ধু বলে দাবি করছে নিজেকে। অনিন্দ অনেক রাতেই ফেরে। দরজা খুলতেই, আরে রুদ্র, তুই এখানে? কতদিন পর, কিন্তু তুই এখানে কিভাবে? অনেক কথা বলার আছে বন্ধু, রুদ্র হাসতে হাসতে বলে। তার আগে আমাকে একটু ঘরে ঢুকতে দে, খুব ভিজে গেছি। আরে আয় আয়, ভেতরে আয়। তোর বউ তো আমাকে ঢুকতেই দিল না। তোকে ফোন করলাম, কথা বললাম, হয়তো বিশ্বাস করেনি। তোকেও তো পাল্টা ফোন করেছিল। হ্যাঁ করেছিল। এই স্মৃতি, দরজা খোলো। দরজা খোলে স্মৃতি, মুখটা ভয়ে ভীত। এতক্ষণ ধরে সে রুদ্রকে তার ঘরে ঢুকিয়েছিল ঠিকই, কিন্তু বসিয়ে রেখেছিল বাইরের ব্যালকনিতে। অনিন্দর কাছে সবসময় ডুপ্লিকেট চাবি থাকে, তাই সে ব্যালকনির দরজা খুলে হঠাৎ করে রুদ্রকে দেখেই অবাক। মেন ঘরে ঢুকতে না দেওয়ার জন্য গ্রিল থেকে যেই জলের ছাড়টা এসেছে, তাতে আরো বেশি ভিজে গিয়েছে সে। স্মৃতি কিছুটা সন্দেহের দৃষ্টিতেই রুদ্রর দিকে তাকায়। কেন জানে না, রুদ্রকে দেখে একটু অস্বস্তি অনুভব হয় তার। কিছুদিন আগে তাদের সাথে থাকতে চেয়েছিল রুদ্র। অনিন্দ তাকে সাদরে গ্রহণ করে। স্মৃতিকে জানিয়েছিল সে, জানো, আমার এক বন্ধু খুব ভালো, এই শহরে এসেছে, থাকার জায়গা নেই, তাই টাকা পয়সাও কম। বলছিল আমাকে, আমাদের বাড়িতে তো একটা ঘর ফাঁকাই, তাই বলে তুমি একটা আগন্তুককে আমাদের ঘরে ঢুকতে দেবে? হ্যাঁ, কেন বলো তো? না মানে, তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে কখনোই বলবো না, কিন্তু ও খুব মজার মানুষ, সপ্রতিভ। ওর কথা তোমায় আমি বলেছিলাম, আমার সাথেই কলেজে পড়াশোনা করতো। স্মৃতির দিকে একবার তাকিয়ে নেয় রুদ্র। স্মৃতির গোটা শরীরটা কেমন যেন কাঁটা দিয়ে ওঠে। যতই রুদ্র সপ্রতিভ আর মজার মানুষ হোক না কেন, তার কথার মাঝখানে মাঝে মধ্যে এমন একটা গভীরতা থাকতো যা স্মৃতির মনকে দ্বিধায় ফেলত।
বিশেষ করে রুদ্রর চোখের অদ্ভুত চাহনি, যা স্মৃতির মনে অজানা কৌতূহলের সৃষ্টি করেছিল। তোর স্ত্রী খুব সুন্দর আর বুদ্ধিমতী, রুদ্র অনিন্দর সামনেই বলে। তুই সত্যি ভাগ্যবান। অনিন্দ মৃদু হাসে। হ্যাঁ, স্মৃতির জন্য আমি সত্যিই নিজেকে ভাগ্যবান বলেই মনে করি। ও আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। রুদ্রর চোখে তখন স্মৃতির দিকে সেই চাহনি। স্মৃতি নিজেকে অসহায় অনুভব করছিল। সে বুঝতে পারছিল রুদ্রর শরীরের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে, যা অনিচ্ছাকৃতভাবেই তাকে টানে। এই বাড়িতেই পার্মানেন্টলি থাকা শুরু করে রুদ্র। সকালবেলা বেরিয়ে যায় আর সন্ধেবেলা অনিন্দ ঢোকার অনেক আগেই ফিরে চলে আসে। স্মৃতি বসেছিল বারান্দায়, তার লম্বা চুলগুলোকে আঁচড়াচ্ছিল সে। রুদ্র হঠাৎ করে বুঝতে পারি বসার জন্য অনুরোধ করে। হ্যাঁ, বসুন না। আচ্ছা, তোমার মনে হয় না অনিন্দর সঙ্গে আমার কিছু অভাব রয়েছে? হঠাৎ এমন একটা অদ্ভুত প্রশ্ন করে রুদ্র। অভাব? স্মৃতি অবাক হয়ে জিজ্ঞেস করে। কিসের অভাব? ভালোবাসার। আমি মনে করি সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় না, রুদ্র গভীরভাবে বলে। কিন্তু কখনো কখনো তৃতীয় ব্যক্তির আগমন জীবনের সমীকরণকে বদলেও দিতে পারে। স্মৃতির মন বিচলিত হয়ে ওঠে। সে বুঝতে পারছিল রুদ্রর কথা কোন দিকে ইঙ্গিত করছে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আমাদের মধ্যে এমন কিছু নেই রুদ্র। আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি। আমাদের সম্পর্কের মধ্যে কখনো কোনো তৃতীয় ব্যক্তির স্থান নেই, স্মৃতি দৃঢ়তার সঙ্গে বলে। রুদ্র মৃদু হাসে। আমি কোনো সমস্যা তৈরি করতে চাই না স্মৃতি। আমি শুধু বলতে চাইছি, জীবনে অনেক সময় এমন কিছু হয় যা আমরা আগে থেকে কিছু বুঝতে পারি না। তবে মনে রেখো, সম্পর্কের সবকিছুই মানসিকতার উপর নির্ভর করে। তুমি যদি কোনো সম্পর্ককে মনে মনে গ্রহণ করো, তাহলে সেটাই তোমার জীবনের অংশ হয়ে যায়। স্মৃতি কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলে। সে বুঝতে পারে রুদ্রর আগমন তার জীবনকে একটা নতুন ধাঁধায় ফেলেছে। রুদ্রর প্রত্যেকটা কথা স্মৃতির মনকে আলোড়িত করে। সে বুঝতে পারছিল তার এবং অনিন্দ সম্পর্কের মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে, তবে নিজেকে সে শক্ত রাখে। কিন্তু রুদ্র প্রতিদিনই তার জীবনে আরো গভীরভাবে প্রবেশ করে। প্রত্যেক দিন তার কথাবার্তা, তার চাহনি, সবকিছু যেন স্মৃতিকে প্রতিনিয়ত তার দিকে টানে। স্মৃতি রুদ্রকে সরাসরি একদিন বলে, তুমি কেন আমাকে এই ধরনের কথা বলছো? তুমি কি চাও? আমি অনিন্দকে ছেড়ে তোমার দিকে ঝুঁকবো? আমার শয়নের স্বপ্নে তুমি কেন আসো বারবার? কেন মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করো? সারাদিন আমি ঘরে একা একা থাকি। গল্প করার সঙ্গী বলতে এখন তুমি জুটে গেছো। কেন মনে হয় যে তুমি আমার কাছে না থাকলে আমার প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে? কেন মনে হয় তোমার এই মুখটা না দেখতে পারলে আমি যেন শান্তি পাবো না? মাত্র এই কদিনের মধ্যে তুমি কেন কেন অনিন্দর জায়গা দখল করতে চাইছো রুদ্র? তুমি কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে? দেখো, আমি অনিন্দকে খুব ভালোবাসি আর ওর সঙ্গে সারা জীবন কাটাতে চাই। আমাদের ভালোবাসার সম্পর্কের বিয়ে, আমাদের 4 হাত এক করতে আমাদের অনেক খেসারত করতে হয়েছে, বাড়ির লোককে বোঝাতে হয়েছে, অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। তারপরে কেন কেন বলো কেন? রুদ্র মৃদু হেসে বলে, আমি কিছুই চাই না। আমি শুধু তোমাকে জানাতে চাই, সম্পর্কের সমীকরণ সবসময় সরল থাকে না। কখনো কখনো তাতে নতুন কিছু যোগ হয়, আর সেটাই তাকে জটিল করে তোলে। স্মৃতির মন আরো দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে। সে বুঝতে পারছিল রুদ্রর আগমন তাদের সম্পর্কের ভিতকে কাঁপিয়ে দিচ্ছে। সে যেন এক নতুন ধাঁধার সামনে দাঁড়িয়ে, যা সমাধান করা তার পক্ষে সহজ না। তবে সে জানতো তাকে শক্ত থাকতে হবে। অনিন্দর প্রতি তার ভালোবাসা ছিল অটুট, আর সে চায়নি কোনো তৃতীয় ছায়া তাদের সম্পর্কর সমীকরণকে বদলে দিক। কিন্তু রুদ্রর উপস্থিতি নতুন একটা মোড় নিয়ে আসে। অনিন্দ আর স্মৃতির মধ্যে এক অদৃশ্য ছায়া ক্রমশ গভীর হয়। রাতে স্মৃতি কিছুতেই অনিন্দকে নিজের ওপরে ভাবতে পারে না। বারবার রুদ্রকে মনে পড়ে। এই তো আজকে রুদ্র স্নান করছিল নিচের কলে। সম্পূর্ণভাবে তার শরীরের ঊর্ধ্বাঙ্গে কোনো বস্ত্র নেই।
ফর্সা টুকটুকে গৌরবর্ণ সেই শরীর থেকে যেন তেল ঝরে পড়ছিল। শুধুমাত্র একটা ছোট্ট শর্ট প্যান্ট, উচ্চতায় অনিন্দকে ছাড়িয়ে গিয়েছিল অনেকটাই। পেটাই শরীর, বড় বড় চুল, মুখের হাসি, দাড়ি গোঁফ সব মিলিয়ে একটা মানানসই চেহারার পুরুষ মানুষ। প্রত্যেক দিন অনিন্দ শরীরটাকে দেখতে দেখতে নতুন কোনো পুরুষের শরীর দেখে শরীর আন্দোলিত হয়ে ওঠে স্মৃতির। তার স্লিভলেস ব্লাউজটা যেন ঘেমে ভিজে যাচ্ছে, তার শাড়ি, তার নাভির ভাঁজ সবকিছু বারবার শিহরিত হচ্ছে এক অজানা আতঙ্কে। তবে এই আতঙ্কটা যেন দারুণ একটা উদ্বেগের, দারুণ একটা অনুভূতির। অনিন্দ আর স্মৃতি, তাদের মধ্যেখানে সন্দেহের বীজ বুনতে শুরু করে দেয় রুদ্র। আর সেই সন্দেহই তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। কিন্তু সে নিজের অনুভূতিকে দমন করার চেষ্টা করে বারবার। প্রত্যেক দিন যখনই অনিন্দ স্মৃতিকে ফোন করে তখনই ফোনের লাইনটা বিজি, অথচ স্মৃতির বাবা মা, অনিন্দর বাবা মা তার মোবাইলেই ফোন করে বারবার জানতে চায়, কি ব্যাপার বলতো, বৌমাকে ফোন করছি বেশ কদিন ধরে, ব্যস্ত ব্যস্ত বলছে, বিষয়টা কি? কিছুদিন আগেই রুদ্র চলে গিয়েছে, তার নাকি নতুন প্রজেক্টের কাজে তাকে কদিন বিহার থাকতে হবে, আর সেইটাই হয়েছে কাল। এমনিতেই দুজন মানুষ সারাদিন ঝগড়াঝাটি করত, রাতে এসে এক বিছানায় সমস্ত ঝগড়াঝাটি ভুলে মিলনের আনন্দে মেতে থাকতো। আজকাল আর সেই সব হয় না। বাড়ি এসেই তার স্ত্রীকে সময় দেওয়া তো দূর, অনেক রাত পর্যন্ত রুদ্রর সঙ্গে গল্প করতে করতে অনিন্দর কেটে যায়। মাঝে মধ্যে বিছানায় গিয়ে দেখে স্মৃতি ঘুমিয়ে পড়েছে। তার চুলে আলতো করে বিলি কেটে কপালে একটা চুম্বন করে পাশে শুয়ে পড়ে অনিন্দ চুপচাপ। সকালবেলা স্মৃতি আজকাল আর টোস্ট রান্না করে না, সে রুটি তরকারি অথবা লুচি ছোলার ডাল শুরু করেছে। অনিন্দকে জানিয়েছে বাড়িতে অতিথি এসেছে, তাকে নিশ্চয়ই একটু ভালো মন্দ খেতে দেওয়াটা আমার কর্তব্য। বাবা, এত বছর বিয়ে হলো তোমার হাতে রুটি খেতে পারলাম না, এক চান্সে লুচি পরোটা? হ্যাঁ, দেখছো না, একটা আফ্রিকার ম্যাপ হয়েছে, একটা এশিয়ার ম্যাপ হয়েছে। তবুও খেতে পাচ্ছি, এই তো অনেক। বুঝলি রুদ্র, তোর জন্যে আজকে আমার কপাল ফিরল রে। কিন্তু এই অদ্ভুত ব্যাপারগুলোই অনিন্দর ভেতরে একটা অন্যরকম বোঝাপড়ার ইঙ্গিত তৈরি করে। সে যা ভাবছে প্রতিনিয়ত সেই সন্দেহের বীজ আরো বেশি করে তাকে গভীরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। একদিন রাতে স্মৃতি ঘুমিয়ে পড়ার পর অনিন্দ তার ফোনটা হাতে তোলে। এবার সে আরো গভীরে অনুসন্ধান করতে চায়। তার মনে দ্বন্দ্ব কাজ করছিল, কি হবে যদি সে কিছু খারাপ দেখে ফেলে, যদি এতদিনের ভালোবাসা, বিশ্বাস, তবুও সে সত্যিটা জানতে চায়। অবশেষে সে সিদ্ধান্তে পৌঁছায়। মেসেজগুলো খুলতে গিয়ে নতুন মেসেজ চোখে পড়ে তার। কাল রাতের জন্য তোমায় ধন্যবাদ, তোমার সাথে কাটানো সময়গুলো আমার খুব ভালো লেগেছে রুদ্র। আবার কবে আসবে, আবার কবে তোমায় দেখতে পাবো? অনিন্দর হৃদয় মুহূর্তেই থেমে যায়। এই মেসেজটি তার জন্য এক প্রকার নিশ্চিত বার্তা এনে দিয়েছিল। কিছু একটা ঘটেছে যা তার অজানা, কিন্তু সে এখনো নিশ্চিন্ত হতে পারছিল না। হয়তো এটা তার ভুল ধারণা। রাতটা অনিন্দর কাছে ছিল দীর্ঘতম। তার মনের মধ্যে এক অদ্ভুত যুদ্ধ চলছিল। সে ভাবতে লাগলো, তার করা কোনো ভুলের জন্য কি স্মৃতি অন্য কারো দিকে ঝুঁকেছে? তাদের এতদিনের সম্পর্ক কি এতটাই দুর্বল ছিল যে তৃতীয় ছায়া এত সহজেই তাদের মধ্যে প্রবেশ করতে পারল? নাকি রুদ্র ছিল বলেই, রুদ্রর জন্যই সময় দিতে না পেরে একটু একটু করে স্মৃতি মাত্র 3 মাসের মধ্যে নিজেকে এতটা পরিবর্তন করে ফেলল, যেই স্মৃতি গত 5 বছর ধরে ফ্ল্যাটের মধ্যে একা থেকেছে, অনিন্দর জন্য সারাদিন অপেক্ষা করেছে। তারপরে অনিন্দ বাড়ি আসার পর আঁচলে কোমর বেঁধে ঝগড়া করেছে। পরের দিন সকালে স্মৃতি ওঠার আগেই অনিন্দ কোনো কথা না বলে সোজা অফিসে যায়।
তার মন স্মৃতির ওপর থেকে উঠে গিয়ে কাজের ওপর এসে পড়ল না। সারাদিন তার মাথায় শুধু মেসেজটাই ঘুরপাক খাচ্ছে। বিকেলে অফিসের কাজ শেষ করে সে সোজা বাড়িতে ফেরে। দরজার সামনে দাঁড়িয়ে তার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। সে যেন প্রথমবারের মতো সেই বাড়িটিকে অচেনা মনে করে। ঘরে ঢুকে সে দেখে স্মৃতি রান্নাঘরে কিছু কাজ করছিল। স্মৃতি তার দিকে তাকিয়ে মৃদু হাসে, কিন্তু অনিন্দর মনে হয় সেই হাসির আড়ালে সব কিছুই যেন লুকিয়ে। আজকে সন্ধ্যায় তোমার কোনো প্ল্যান আছে? অনিন্দ হঠাৎ প্রশ্ন করে, যদিও সে জানতো তার প্রশ্নের উদ্দেশ্য সঠিক নয়। স্মৃতি কিছুটা চমকে বলে, না, কেন? তুমি কিছু পরিকল্পনা করছো? অনিন্দ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমাদের একটু কথা বলা দরকার। স্মৃতির মুখের হাসি মিলিয়ে যায়। সে বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। রাতে দুইজনেই বসে ডাইনিং টেবিলে। অনিন্দ সোজাসুজি প্রশ্ন করে, রুদ্রর সাথে তোমার সম্পর্কের গভীরতা কতটুকু? স্মৃতি অবাক হয়ে যায়। কেন তুমি এমন প্রশ্ন করছো? তোমার ফোনে মেসেজগুলো আমি দেখেছি। আমি জানি কিছু একটা চলছে যা তুমি আমার কাছ থেকে বারবার লুকোচ্ছ। অনিন্দর কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। স্মৃতি ধীরে ধীরে তার দৃষ্টি নামিয়ে নিয়ে আসে। সে জানতো সত্যটা এড়ানোর আর কোনো উপায় নেই। রুদ্র আমার জীবনে হঠাৎ করে আসা এক বন্ধুত্ব। তবে সত্যি আমি কিচ্ছু লুকোনোর চেষ্টা করিনি। তাহলে এই মেসেজগুলো কি বোঝায়? অনিন্দ তার ফোন বের করে স্মৃতির সামনে রাখে। স্মৃতি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি তোমায় আঘাত করতে চাইনি। রুদ্রর সাথে আমার সম্পর্ক বন্ধুত্বেরই, কিন্তু হয়তো সেই সম্পর্ক একটু বেশি কাছাকাছি চলে গেছে। আমি বুঝতে পারছিলাম এটা ভুল হচ্ছে, কিন্তু আমি তোমার সাথে এই ব্যাপারে কথা বলার সাহস পাচ্ছিলাম না অনিন্দ। অনিন্দর মনে যেন একটা ভারী পাথর বসে গেল। তার চোখের সামনে সেই সব মুহূর্ত ভেসে উঠল যখন স্মৃতিকে সে বিশ্বাস করেছিল। তুমি কি আমাকে ভালোবাসো না? অনিন্দর কণ্ঠ ভেঙে আসছিল। স্মৃতির চোখের জল আটকাতে পারল না। আমি তোমায় ভালোবাসি অনিন্দ, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না কেন এমনটা হলো। আমি নিজেকে থামাতে পারিনি। অনিন্দ আর স্মৃতি দুইজনেই স্তব্ধ। নীরবতা সম্পর্কের সমস্ত সম্পর্ককে, সমস্ত সমাধানকে জটিল করে তোলে, সমস্ত সমীকরণকেই পাল্টে দেয়। অনিন্দ উঠে দাঁড়ায়। আমি কিছু সময় চাই। আমি জানি না আমাদের সম্পর্ক কোথায় যাচ্ছে, কিন্তু আমি এত সহজে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটাকে শেষ করতে চাই না। স্মৃতি কিছু বলল না, শুধু চোখের জল মুছল। সে জানতো তার করা ভুলটা তাদের সম্পর্ককে গভীর একটা সংকটে ফেলেছে। অনিন্দ বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কদিনের জন্য একা ছুটি কাটাতে চায়। স্মৃতি বসে রইল একা শূন্য ঘরে। তখন তার মনে একটাই প্রশ্ন, এখন কি হবে? অনিন্দ এবং স্মৃতি এক সপ্তাহের জন্য আলাদা থাকলো। এই সময় তারা নিজেদের চিন্তা এবং অনুভূতি সম্পর্কে স্পষ্টভাবে বুঝতে পারার জন্য, নিজেদের মধ্যে ভালোবাসার টানটাকে অনুভব করার জন্য। অনিন্দ বলেছিল, দেখো, তোমার সঙ্গে এক বিছানায় শুতে আমার ঘৃণা করছে। আমি জাস্ট কল্পনা করতে পারছি না স্মৃতি, কিসের অভাব রেখেছিলাম তোমার, বলো? তোমাকে এত ভালোবাসতাম, এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত স্বাধীনতা কে দেবে তোমায়? হ্যাঁ, দেখো, আমি তো বলছি আমি বুঝতে পারোনি মানে? একটা পরপুরুষের সঙ্গে, ছি! আমি মানছি রুদ্রকে তুমি আমাদের বাড়ি রাখতে চাওনি, সব মানছি। আর ও শালা দুটো মানুষের মাঝখানে সন্দেহের বীজ বপন করে বিহারে গিয়ে আনন্দে ফুর্তি কালাচ্ছে। ও শুয়োরটা আসুক না আমার বাড়ি, আমি না। তুমি ওকে কেন বুঝতে দেবে যে ওর জন্য আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে? কথাটা একদম ঠিক। তাহলে কি ও আমাদের মধ্যেখানে সবকিছুকে নষ্ট করে দিতে এসেছিল? কথাটা জিজ্ঞেস করে অনিন্দ। দেখো, আমি কদিনের জন্য তোমার থেকে দূরে থাকতে চাই। আমি দেখতে চাই তোমার আমার ভালোবাসা সেই একই রকম আছে কিনা, তোমার প্রতি আমার সেই অনুভূতি একই রকম ভাবে কাজ করে কিনা। বিয়ের আগে তোমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকতেই পারতো, আমার কাছে সেটা মেনে নেওয়াটা একদম সহজ ছিল, কিন্তু এখন জাস্ট আমি ভাবতে পারছি না। অনিন্দ শহরের বাইরে ছোট্ট পাহাড়ি রিসোর্টে চলে যায়। এখানে এসে প্রকৃতির মধ্যে শান্তি খুঁজতে চায়, কিন্তু সে বোঝে
সম্পর্কের সমস্যাগুলোর মধ্যে কোনো একটা সঠিক সমাধান খুঁজে বের করতেই হবে। একদিন সকালে সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যের আলোতে এক নতুন দিনের সূচনা দেখে। তার মনে হয় স্মৃতি আর রুদ্রর মধ্যে ঘটে যাওয়া সম্পর্ককে চিন্তা করতে করতে সে ভাবতে লাগলো, কেন এই সমস্যাগুলো তার জীবনে এত বড় একটা অংশ হয়ে উঠল? কেন সে স্মৃতিকে ক্ষমা করে দিতে পারছে না? স্মৃতির সম্পর্কের কথা, স্মৃতির সাথে কাটানো মধুর সেই মুহূর্তগুলো ঘুরপাক খাচ্ছে তার মধ্যে। সেই সব মুহূর্ত যখন তারা একসাথে আনন্দে মগ্ন ছিল, সেই স্মৃতিগুলি তাকে আরো গভীরভাবে স্পর্শ করছিল। এই সময় স্মৃতি শহরের এক নতুন শুরু করলো। সে মনে মনে ভাবল, অনিন্দ বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই তার সম্পূর্ণ পৃথিবীটাই যেন অন্ধকার। কিন্তু অনিন্দ যাচ্ছে না, ফোন ধরছে না। এই পুরো বাড়িটায় কেমন যেন খা খা করে স্মৃতির সব কিছু। স্মৃতি ফোন করে তার খুব কাছের বন্ধু প্রিয়াকে। প্রিয়া একটা ক্যাফেটেরিয়াতে কাজ করত। সব কথা খুলে বলে স্মৃতি। তুই একটা কাজ করবি? কি বলতো? শোন, আমার এই ক্যাফেটেরিয়াতে নতুন একটা কর্মচারী দরকার। মালিক বলছিলেন অনিন্দদা বাড়ি ফেরার আগে তুই এখানে সময় কাটাতে পারিস। অন্তত তোকে বাড়িতে একা একা থাকতে হবে না। নিজের জন্য যা একটু করে না হয় চলে আয়। নতুন কাজ, নতুনভাবে যেন শুরু। ছোট্ট ক্যাফে, আর কাজ করাটা ওর বহু দিনের একটা স্বপ্ন। নতুন উদ্যোগে নিজের জীবনের ভুলগুলো সামলানো আর জীবনকে নতুন একটা মোড়ে নিয়ে যাওয়া। স্মৃতি জানতো সে একা থাকলেও তার মনে অনিন্দর জন্য গভীর কষ্ট বিরাজ করছে। তার প্রতি বিশ্বাস পুনরুদ্ধার করতে গেলে তাকে প্রথমে নিজের ভেতরের কষ্টগুলোর মুখোমুখি হতে হবে। দিন 15 পর অনিন্দ ফিরে আসে। স্মৃতিকে ঘরে দেখতে না পেয়ে আশেপাশের লোককে জিজ্ঞেস করে ক্যাফেতে এসে দেখার সিদ্ধান্ত নেয়। স্মৃতি বেশ কিছুটা অবাক হয়, কিন্তু হেসে ফেলে ওকে দেখে। অনিন্দ, তুমি? হ্যাঁ, আমি ফিরে এসেছি। কারণ আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে যেটা সমস্যা ছিল সেটা শুধু একপাক্ষিক ছিল না। আমি নিজেও কিছু ভুল করেছি, আর আমি চাই আমরা একসাথে এই সমস্যাগুলোর মোকাবিলা করি, অনিন্দ আন্তরিকভাবে বলে। স্মৃতির চোখে জল। এই কদিনে তার লালিত্য একদম নষ্ট হয়ে গিয়েছে। ক্যাফেটেরিয়াতে কাজ করার মুহূর্তে বারবার নিজের ভুলটা উপলব্ধি করেছে সে। আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? অনিন্দ আর স্মৃতি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। তারা জানতো এখনো ওদের মধ্যে কিছু টানাপোড়েন কাজ করছে, তবে আবার নতুন করে একে অপরকে বোঝার চেষ্টা করবে। যতই হোক দ্বিতীয়বার একটু স্পেস দিতেই হয় নিজেদের মধ্যে বিশ্বাসটাকে আবার পুনর্স্থাপনা করার জন্য। রুদ্র ওদের জীবনে পুরনো বন্ধুর বিশেষ স্মৃতি হিসাবেই থেকে যায়, তবে রুদ্র কিন্তু আর কখনোই ওদের জীবনে ফিরে আসে না। অনিন্দ আর স্মৃতি নতুন সম্পর্কের মধ্যে প্রবেশ করে, একে অপরকে নতুনভাবে অনুভব করার চেষ্টা করে বারবার। নিজেদের বিশ্বাসকে পুনরুদ্ধার করার চেষ্টা করে প্রত্যেক নিয়ত, কিন্তু না, হচ্ছে না। রাত্রে যখন দুইজনে একে অপরের সঙ্গে কথা বলে মুখে হাসি ফুটে ওঠে ঠিকই, তবে সেই হাসির মধ্যে যেন সেই বিশ্বাস, সেই প্রেম যেটা তাদের প্রেমের মূল ভিত্তি ছিল, সেটা যেন আর নেই। ক্যাফেটেরিয়াতে কাজটা পার্মানেন্টলি পেয়ে যায় স্মৃতি। আজকাল সকালবেলা অনিন্দ বেরিয়ে যাওয়ার ঘন্টাখানেক পর সে বেরিয়ে যায়। যদিও অনিন্দ তাকে বারবার বারণ করে দিয়েছিল, বলেছিল এসব কাজ তোমার জন্য না, তুমি একটা শিক্ষিত মেয়ে, চাকরি করতে চাইলে তুমি অন্য কোথাও দেখো, কোনো কোম্পানিতে ট্রাই করো। তাই বলে, কিন্তু ওই ক্যাফেটেরিয়াটাকে আমি ভালোবেসে ফেলেছি। তুমি যখন আমার সঙ্গে ছিলে না, তখন এই ক্যাফেটেরিয়ার মানুষগুলো, বিশেষ করে আমার বান্ধবী, আমাকে শিখিয়েছে ছোট কাজও অনেক বড় কিছু হয়। তাছাড়া ওখানে এক এক সময় এক এক ধরনের কাপল আসে, তাদের ঝগড়া খুনসুটি দেখে 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 কি চুপ হয়ে যায় স্মৃতি। বলতে পারে না, দেখে আমাদের প্রেমের কথা মনে পড়ে। আজকাল বিছানায় আমরা সেই উষ্ণতা অনুভব কোথায় করি বলতো? একে অপরের কাছে আসা যেন একটা নারী একটা পুরুষ
নিজেদের স্বেচ্ছায় আসছে না, যেন মিলনটাও যেন ইচ্ছাকৃত না ভাবে, মানে অনিচ্ছাকৃতভাবে জাস্ট দৈহিক ক্ষুধা মেটানোর জন্যে। আচ্ছা অনিন্দ, বলতে পারো তোমার চোখের তারায় এখন আমাকে কেন আমি খুঁজে পাই না? যেটা আমি মিলনের মুহূর্তে তোমার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যেতাম, বারবার তুমি তাকাতে বলতে ঘরে আলো জ্বেলে, কিন্তু আমি কিছুতেই চোখে চোখ রাখতে পারতাম না। প্রত্যেক মুহূর্তে নতুনভাবে আমার চোখটা বন্ধ হয়ে যেত, আর তুমি বারবার আমার থুতনিতে আলতো করে কামড় দিতে। অনিন্দও যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে বলল, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইস, এতগুলো মিসড কল। বেশ কিছুদিন পরের কথা। স্মৃতি লক্ষ্য করেনি, ক্যাফেটেরিয়াতে কাজ করছিল সে। ওই সময় ফোনটা অসংখ্যবার বিজি পায় অনিন্দ। স্মৃতি খাবারের অর্ডার নিচ্ছিল। মালিক নতুন একটা দোকান খুলেছে, অনলাইনে মোমোস অর্ডার করা। সেখানে কথা বলতে গিয়েই স্মৃতি বুঝতে পারে অনিন্দর 5টা মিসড কল। পাল্টা কল ব্যাক করতে অনিন্দ বেশ উষ্ণতার সঙ্গে বলে, কার সাথে কথা বলছিলে? আরে এই তো অর্ডার নিচ্ছিলাম। উফ, তুমি আর তোমার এই ধজের কাজ। আমি কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, আজকে তো ডুপ্লিকেট চাবি নিতে ভুলে গেছি, বাড়ি এসো। কিন্তু আমি তো এখন যেতে পারবো না, আমি তো অর্ডার সাপ্লাই করতে এসেছি, গাড়িতে আছি। এই তো আমার বান্ধবী। অনিন্দ ফোনটা কেটে দেয়। স্মৃতি বুঝতে পারে অনিন্দ স্মৃতির এই কাজটাকে ভালো চোখে দেখছে না। যেহেতু ও তার স্বামী, তাই স্বামীর কোনটা ইচ্ছে অনিচ্ছে সেইটা দেখা স্ত্রী হিসাবে কর্তব্য স্মৃতির। আর এত বছর ধরে তো অনিন্দর ইচ্ছে মতোই সে সবকিছু করে এসেছে। শুধু শুধু রুদ্র বলে একজনের আগমন, যে নাকি তাকে স্বেচ্ছাচারিতা করতে শিখিয়েছে। না, এইভাবে অনিন্দকে রাগান্বিত করে কোনো কাজ করতেও পারবে না। তার থেকে বরং যেটা অনিন্দ চাইছে সেটা করাই ভালো। ক্যাফেটেরিয়াতে ফিরে সে তার মালিককে জানিয়ে দেয় আর কাজ করবে না। মাইনে যা কিছু ছিল বুঝে নিয়ে বাড়ি ফেরে স্মৃতি। অনিন্দ বাইরেই বসে, তুমি তো ক্যাফেটেরিয়া এসে চাবিটা নিয়ে যেতে পারতে। হ্যাঁ, আমি এই করি, সারাদিন ধরে কাজকর্ম করে কোথায় বাড়িতে এসে একটু ভুল হয়ে গেছে, আমি আর কাজ করব না, কাজটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে কেন? না, তুমি পছন্দ করো না, আমার পছন্দে অপছন্দে তোমার কি কিছু যায় আসে? অনিন্দ। স্মৃতি চুপ করে থাকে। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় অনিন্দ। বসেছিল সে সোফার ওপরে, টিভি দেখছিল। তুমি বেরিয়েছো, আমি যাই। যেহেতু একটাই টয়লেট, তাই অনিন্দ বেরোনোর পরে স্মৃতি ঢোকে। আর সেই মুহূর্তে স্মৃতির মোবাইলটায় ফোন আসে। বারবার বারবার স্মৃতির স্ক্রিনে কত কিছু নাম, আর এই ফোন অসংখ্যবার অনিন্দকে আবার সন্দেহের দিকে ঠেলে। রাতে স্মৃতি ঘুমিয়ে পড়ার পর আবার সে ফোনটা হাতে নেয় আর বারবার চেক করতে থাকে মেসেজ আর কলের ইতিহাস। ভাবে, নিশ্চয়ই এই ফোনগুলোর মধ্যে কোনো গোপনীয়তা আছে, নিশ্চয়ই। তার মন চরম কৌতূহলে ভরপুর। বারবার মেসেজগুলো দেখে আর রুদ্রর নামটা খোঁজার চেষ্টা করে। নতুন নাম, নতুন মেসেজ, নতুনভাবে সন্দেহ। হ্যাঁ, ডেলিভারি তো আজকে হবেই, গরম গরম খাবার ডেলিভারির কথাটাও যেন শরীর ডেলিভারির মতো করে অজানা অচেনা নাম্বার থেকে বারবার ফোন আর মেসেজ। পরের দিন সন্ধ্যায় স্মৃতি বাড়িতেই রয়েছে। অনিন্দ আজ তাড়াতাড়ি চলে আসে। আজকে দিনের আগে তুমি আমায় কিছু বলতে চেয়েছিলে, কিন্তু তুমি জানো তোমার ফোনের মেসেজগুলো আমাকে আবার সন্দেহের দিকে ঠেলে দিয়েছে। তুমি কি আমার কাছে আবার কিছু লুকোচ্ছ? স্মৃতি একটু ভয় পায়। দেখো, আমি তোমায় প্রতিশ্রুতি দিয়েছি, আমি সব কিছু সৎভাবে জানাবো। তুমি যদি আমায় সন্দেহ করো, তাহলে আমি সত্যি সত্যি বলবো কিছু পুরনো বন্ধুদের ফোন কল আর মেসেজ, যাদের সঙ্গে আমি যোগাযোগে রাখি আর যাদের সাথে আমি কথা বলে শান্তি পাই। বিশেষ করে তুমি যখন। তবে আবার তোমার মোবাইলে ফোন আসে? তুমি আমাকে সম্পূর্ণ সত্যি কথা বলছো? আমি জানি আমার ফোন তোমার মনে সন্দেহের সৃষ্টি করেছে, কিন্তু আমি তোমায় বিশ্বাস করাতে চাই। আমাদের সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস থাকতে হবে। আমি বুঝতে পারছি তোমার মনে ওই সন্দেহের বীজ কাটিয়ে আবার নিজেকে নতুন করে প্রতিস্থাপিত করাটা অস্বস্তিকর।
কিন্তু আমি নিশ্চিত করছি এই ফোনের কলগুলোর সাথে নতুন কোনো সম্পর্কের যোগাযোগ নেই। বিশ্বাস করো, বিশ্বাস করো। সেই মুহূর্তে অনিন্দ স্মৃতির সাথে কি যেন একটা দেখে। স্মৃতির চোখে অনিন্দ দেখতে পায় সেই বিশ্বাস আর অনিন্দর প্রতি ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসার মধ্যেখানে হঠাৎ করে ঝাঁকড়া চুল আর 6 ফুট উচ্চতার দেহ ধারণকারী রুদ্র এসে হাজির হয়। অট্টহাস্য করে রুদ্র, সেই রুদ্র যেই রুদ্র তার প্রেমিকাকে কেড়ে নিয়েছিল। এরপরই স্মৃতির সঙ্গে অনিন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। রুদ্র প্রেমিকাকে কেড়ে নিলেও তাকে কিন্তু বিয়ে করেনি, বরং অনিন্দর স্মৃতির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর জানিয়েছিল পারমিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তোর জন্য, তোকে ভালোবাসতো তাই। সেই কথা বলার জন্যই রুদ্র এসেছিল এইখানে। বারবার বারবার সেই একই সন্দেহ অনিন্দর মধ্যে দানা বাঁধতে শুরু করে। রাত্রেবেলা অনিন্দ ঘুমিয়ে পড়ার পর স্মৃতি বন্ধুদের সঙ্গে কথা বলে, কিন্তু অনিন্দর মধ্যে স্মৃতি টয়লেটে যাবার পরই তার ফোনটা নিয়ে চেক করা। আমি তোমার পুরনো বন্ধুদের সাথে কথা বলছিলাম, আসলে ওরা আমার কাছে ফোন করে জানতে চাইছিল এত বছর হয়ে গেল এখনো সন্তানাদি। ফোনটা রাখো, শুয়ে পড়ো। অসহ্য হয় স্মৃতি, কিন্তু সত্যি সে কথা বলছিল অনিন্দরই বন্ধু আর বান্ধবীদের সাথে। তারা দেখা করতে চাইছে ওদের সঙ্গে, কিন্তু এখন এমনই একটা অবস্থায় রয়েছে ওদের সম্পর্কটা যে কোনো বন্ধু বান্ধবকে বাড়িতে আসতেও বলতে পারছে না। হ্যাঁ, এত রাতে ফোন করেছো কেন? দেখো, ও জানতে পারলে খুব রাগ করবে। আমি আমি ও বেরিয়ে যাওয়ার পরে কথা বলবো। হ্যাঁ, রাখছি। রাতে ফোনটা রেখে দিতেই পেছন ঘুরে তাকিয়ে স্মৃতি অবাক। তুমি ঘুমোওনি? ঘুমিয়ে পড়লে কি আর তোমার এই বেলেল্লাপনা নিজের কানে শুনতে পেতাম? শোনো শোনো, আমি 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 মায়ের সাথে। চুপ করো। মায়ের নাম দিয়ে তুমি রুদ্র নাম্বার সেভ করে রেখেছো? না না, আমি সত্যি বলছি। দেখো, আমি ফোন করব না। শোনো একটা কথা, আমি তোমায় স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি আমাদের পুরনো সম্পর্কে আর ফিরতে পারবো না। তবে হ্যাঁ, আমরা সুন্দর বন্ধু হতে পারি, আর এই বন্ধুত্বের মধ্যে সুখ শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা বন্ধু? আমরা স্বামী স্ত্রী? কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে সেই সম্পর্ক আর আসছে না স্মৃতি। আমি তোমায় জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমাকে। আসলে তৃতীয় ব্যক্তি যখন সম্পর্কের মাঝখানে আসে তখন বোধহয় সব কিছু ধূলিসাৎ করেই নিয়ে যায়। মাস কাটল। অনিন্দ, স্মৃতি আর রুদ্র তিনজনেই একে অপরের বন্ধু। নিজের জীবনকে সাজিয়ে তুলল ওরা। স্মৃতি নিজের ক্যাফে খুলেছে, অনিন্দ প্রজেক্টের কাজে ব্যস্ত। রুদ্র এখন মাঝে মধ্যেই আসে দেখা করতে। সে বিয়ে করবে খুব শিগগিরই, তবে তার বিয়ে সম্পর্কে অনিন্দ বা স্মৃতির কারোরই কোনো আগ্রহ নেই। রুদ্রর সঙ্গে কথাটা বলেছিল অনিন্দই, জানিয়েছিল তুই জিতলি। সন্দেহের বীজ কি করে ঢোকাতে হয় তুই ভালো করেই জানিস বন্ধু। তবে ভালোই হয়েছে, একা থাকার মজাটাই আলাদা। তুই নিজেও সারা জীবন সিঙ্গেল রয়ে গেলি আর আমাকেও বাধ্য করলি। হ্যাঁ, সালা এমন সন্দেহের বীজ ঢুকিয়েছিস যে আমার বউটাকে আমি আর ভরসা বিশ্বাস করতে পারছি না। এমনি কথা বললেও আমার মা বাবার সঙ্গে আমি ওকে সন্দেহ করি। এরপরে নিশ্চয়ই ওর সঙ্গে থাকাটা আমার পক্ষে সম্ভব না, তাই না? রুদ্র, অনিন্দ আর স্মৃতি একসঙ্গে সিনেমা দেখা, খাবার খাওয়া, জীবনের কাজের বিষয়ে আলোচনা করা। দেখে কেউ বলবেই না যেন ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল আগে স্বামী স্ত্রীর। তবে বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ জানে না, জানলে হয়তো বাঁচতে পারবে না ওরা। একদিন সন্ধ্যায় স্মৃতি, অনিন্দ আর রুদ্র ক্যাফেতে বসে একে অপরকে নিয়ে হাস্যোজ্জ্বল কথাবার্তা বলছে। স্মৃতি মাঝে মধ্যে চায় অনিন্দকে কাছে পেতে, সব ভুলটা কাটিয়ে নতুন করে শুরু করতে, কিন্তু অনিন্দর মন মস্তিষ্কে সন্দেহের বীজ ঢুকেছে। আমরা কিভাবে এতদিন একসাথে কাটিয়ে দিলাম ভাবতেই পারছি না। আচ্ছা, তোমরা সুখী এই জীবনে এসে? প্রশ্নটা একাকী স্মৃতিরই যেন। হ্যাঁ,
খুব ভালো, আমাদের বন্ধুত্বের বীজ আরো ভালোভাবে শক্ত হয়েছে। অনিন্দ চেয়ার পেছনে নিয়ে গিয়ে বসে। সত্যি নতুনভাবে ফ্ল্যাটটাকে আবার সাজিয়েছি, তোমার সবকিছু বিক্রি করে দিয়েছি বুঝলে। স্মৃতি চুপ করে থাকে। সে নিজের জন্য এখন একটা আলাদা বাড়ি ভাড়া নিয়েছে। হয়তো কোথাও গিয়ে স্মৃতি নিজের কৃতকর্মের জন্যে সত্যিই খুব দুঃখ পেয়েছে, কিন্তু অনিন্দকে সারা জীবন মনের মধ্যে ভালোবাসায় বন্দি করে রাখার সেই রাতগুলো, সেই স্মৃতিগুলো কিছুতেই স্মৃতির জীবন থেকে মুছে যাচ্ছে না। রুদ্র সেও হয়তো চাইছিল স্মৃতিকে পেতে, কিন্তু স্মৃতির মধ্যে অনিন্দর প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস, যেটা রুদ্রকেও সরে যেতে বাধ্য করে। তিনজন মানুষ সুখী হয়ে ওঠে অন্যরকম সম্পর্কের সমীকরণে, আর এই সম্পর্কে বন্ধুত্বই ছিল হয়তো আনন্দের মূল চাবিকাঠি। তবুও কিছু যেন একটা বাকি থেকেই যায়। কে? আমি, সুমন। অনিন্দ আছে? অনিন্দ? সে তো অন্য ফ্ল্যাটে থাকে, আমি এখানে। আপনি কে বলুন তো? আমি অনিন্দর বন্ধু। তুমি স্মৃতি না? তোমার বিয়ের ছবি দেখেছিলাম তো এফবিতে। তোমরা স্বামী স্ত্রী হয়েও আলাদা থাকো, বিষয়টা কি? স্মৃতির মনের ভেতরে নতুন আশার আলো জাগে। এক অবাঞ্ছিত অতিথি সম্পর্কটাকে শেষ করেছিল, হয়তো আর এক অবাঞ্ছিত অতিথি, হয়তো যার সঙ্গে স্মৃতির নতুন সম্পর্কের সমীকরণটা অনিন্দর ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাড় করে খাঁটি সোনায় আবার প্রস্তুত করবে, জানিয়ে দেবে স্মৃতি সর্বত্র তারই ছিল আর তারই থাকবে। ক্ষণিকের ভালোবাসায় মোহগ্রস্ত হয়ে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়া স্মৃতি আজও যে অনিন্দর প্রতি সম্পূর্ণ উদাসীন, এইটা বোঝানোর জন্যে হয়তো আবার নতুন করে আরেকটি অবাঞ্ছিত অতিথির খুবই প্রয়োজন। অনেক হয়েছে সন্দেহ, আর নয়, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরব। অনিন্দ তাড়াহুড়ো করে অফিস থেকে বাড়ি ফিরেছিল আজ। ছোট্ট একটা সারপ্রাইজ দেবার ইচ্ছে ছিল তার মনে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই মৃদু হাসির শব্দ কানে আসে। প্রথমে মনে হলো টিভি চলছে, কিন্তু সেই হাসির সঙ্গে মিলিয়ে শরীরের কাঁপুনিও ভেসে আসে, যা অনিন্দর মনটাকে আরো বেশি অস্থির করে তোলে। পায়ের তলার জমি যেন এক মুহূর্তেই হালকা হয়ে যায়। অবাক হয়ে ধীরে ধীরে শোবার ঘরের দিকে এগোতে থাকে অনিন্দ। তার মাথায় ঝড় উঠেছে, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। দরজার ফাঁক দিয়ে বিছানায় চোখ পড়তেই সমস্ত শরীর যেন কেঁপে ওঠে তার। স্ত্রীর কোমল শরীর অন্য এক পুরুষের শরীরে লেপ্টে আছে, যা তার চোখকে বিশ্বাস করতে বাধ্য করছে। অনিন্দ চুপ করে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল তার। দম বন্ধ হয়ে আসছিল তার, যেন চারপাশের বাতাস টান টান হয়ে উঠেছে। বুকের ভেতরটা যেন এক শূন্যতায় নিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে তার। ধীরে ধীরে সেই শূন্যতা রাগে, হতাশার, অপমানে পরিপূর্ণ। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর দরজাটা আস্তে করে বন্ধ করে দেয় অনিন্দ। বাইরে এসে দরজার পাশে মাটিতে বসে পড়ে। হাতগুলো অবচেতনভাবে নিজের শরীরে জড়িয়ে ধরে, যেন তার নিজের অস্তিত্বকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। মাথাটা ঝুঁকে পড়ে হাঁটুর ওপরে। তার পুরো শরীরটা থরথর করে কাঁপছে, চোখের কোণে অজান্তেই জল জমতে শুরু করে। মনের মধ্যে প্রশ্ন বারবার, কেন কেন? আমার কি ভুল ছিল কোথাও, নাকি এটা শুধু একটা ভুল? অনিন্দ যেন এক মুহূর্তের জন্য পৃথিবীর সমস্ত দুঃখ সুখ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সময়ের গতি থেমে গিয়েছে, শরীরটা নিস্তেজ, কিন্তু মনের যন্ত্রণাটা তীক্ষ্ণ হয়ে বুকে চেপে বসেছে। তিনি ভাবছেন জীবনের মুহূর্তে কি করা উচিত। যা কিছু বিশ্বাস করত সে, সব কিছুই মুহূর্তে ভেঙে চুরমার। এরপর তার কি হবে? ও কি আবার ফিরবে, নাকি সমস্ত বিশ্বাস ভেঙে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে স্মৃতিকে তো রেখেই এসেছিল, তাহলে আবার কেন? তাহলে কি স্মৃতি নতুন করে জীবনটাকে শুরু করতে চায়? কিন্তু অনিন্দ তো স্মৃতির কাছেই ফিরে এসেছিল। স্মৃতি কেন তাকে সুযোগটা দিল না? কেন কেন বারবার
দেখো সুমন, অনেক হয়েছে, ও রেগে গেছে। যেটুকু করতে বলেছি ওটুকুই ঠিক ছিল। তুমি খামাখা কেন আমাকে আষ্টে পৃষ্ঠা জড়িয়ে ধরে বিছানায় শুতে গেলে? আমাদের সম্পর্কটাকে ঠিক করতে চেয়েছিলাম, তুমি তো আরো বেশি বিগড়ে দিলে। অবাক হয়ে তাকিয়ে থাকে সুমন স্মৃতির দিকে। তার মানে তুমি স্বেচ্ছায় আমাকে গ্রহণ করনি? অনিন্দর সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্যে তুমি আমাকে আবার ব্যবহার করলে? অদ্ভুত এক টানা পোড়েনের পালা। স্মৃতি প্রজ্বলিত নয়নে তাকিয়ে রয়েছে সুমনের দিকে। আমার এক্ষুনি ওর কাছে যেতে হবে, না হলে ও হয়তো কিছু একটা ভুল করে ফেলবে। দাঁড়াও স্মৃতি, তুমি কি সত্যি আমায় ঠকাচ্ছ? দেখো সুমন, তোমাকে সবটা বলেই করেছিলাম। আমি বলেছিলাম আমার জীবনে অনিন্দই সবটা। তাই বলে তুমি আমার জীবনে অনিন্দ জায়গা নিতে আসতে পারো না। আমরা যেই দৃশ্যটা অনিন্দকে দেখাতে চেয়েছিলাম ও দেখেছে, ও জ্বলে পড়েছে। তার মানে আজও ওর মনে আমার প্রতি একটা বিশ্বাস ভালোবাসা আছে। কিন্তু এই বিশ্বাসের জায়গা যার নেই, যা দেখে গেছে, অন্তত আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে ওই স্ত্রীকে কখনো আমি বিশ্বাস করতাম না, ঘৃণা করতাম। তুমি যখন অনিন্দকে এত ভালোবাসো তাহলে তুমি তো ওর কাছে গিয়ে আকুতি মিনতি করতে পারতে, ওর পায়ে পড়তে পারতে। তাহলে কি অনিন্দ তোমাকে মেনে নিত না? না, নিত না। ওর ভেতরে যদি আগুনটাকে আবার না জ্বালাই তাহলে তাহলে ও কিছুতেই আমাকে গ্রহণ করবে না। দেখো, আমি চাই তুমি অনিন্দর কাছে কি সব সত্যি কথা বলো, এবং বলো আমরা নাটক করছিলাম। আমরা আমরা জাস্ট, ঠিক আছে, তাই হবে, তাই বলবো। তাহলে এক্ষুনি চলো, এক্ষুনি। স্মৃতি সুমনকে সঙ্গে নিয়ে অনিন্দর ফ্ল্যাটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। অনিন্দর ফ্ল্যাটের সামনে অসংখ্য মানুষের ভিড়। অনিন্দর লাশটা তখন ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। বর্তমান সময়ে আমাদের সমাজে যে অস্থিরতা এবং বেদনা চলছে তা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। এমন একটা ঘটনা যা আমাদের সবার হৃদয়ে গভীর আঘাত করেছে। এই অন্ধকারময় অধ্যায় আমাদের আবারও মনে করিয়ে দেয় সমাজে নারীর প্রতি অবিচার অত্যাচার এখনো কতটা গভীরভাবে প্রথিত। তবে আজ আমরা একত্রিত হয়েছি একে অপরের পাশে দাঁড়ানোর জন্য, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আমাদের কলম, আমাদের কণ্ঠ, আমাদের গল্প এটাই হতে পারে সেই শক্তি যা সমাজের অন্ধকারে আলো জ্বালাতে পারে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।